আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। আবারও গাজার স্কুলে ইসরায়েলের বোমা হামলা, জাতিসংঘের 6 কর্মী নিহত। প্রতিশোধ নিতে ইসরায়েলের উত্তরাঞ্চলে আবারও ব্যাপক হামলা চালাল হিজবুল্লাহ। ইয়াহিয়া সিনওয়ারকে গাজা নিরাপদে বের হওয়ার সুযোগ, জিম্মি ছাড়াতে হামাসকে নতুন শর্ত দিল ইসরায়েল। শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার কোনো সুযোগ নেই গাজার শিক্ষার্থীদের, গাজা যুদ্ধে বিলীন হওয়ার মুখে পুরো একটি প্রজন্ম। গাজায় ইসরায়েলের আক্রমণের প্রভাব, জর্ডানের নির্বাচনে রেকর্ড আসন পেল ইসলামিক দল ইসলামিক অ্যাকশন ফ্রন্ট। উত্তেজনা বাড়িয়ে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েন। এবং সর্বশেষে বিক্ষোভ সংঘাতে থমথমে মণিপুর, রাজ্য থেকে পালালেন গভর্নর, আধাসামরিক বাহিনী মোতায়েন করল ভারত। ইসরায়েলের সামরিক বাহিনী মধ্য গাজায় জাতিসংঘ পরিচালিত আল-জাউনি স্কুলে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 6 জন জাতিসংঘের কর্মী। সংস্থাটি বলেছে 11 মাসের যুদ্ধে একক ঘটনায় এটিই তার কর্মীদের জন্য সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলায় নারী ও শিশুদের দেহ টুকরো টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় মানুষ সেসব কুড়িয়ে এক স্থানে জড়ো করেন। স্কুলটি জাতিসংঘ পরিচালনা করছিল, সেখানে বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন। স্কুলে ইসরায়েলের হামলার পরের ফুটেজে দেখা গেছে ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা ইউএনআরডব্লিউ এর লোগো পড়ে আছে। উদ্ধারকারীরা টুকরো মরদেহ খাবারের ব্যাগে করে সরিয়ে নিচ্ছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে প্রায় 100 রকেট ছুঁড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ছোঁড়া হয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও। এতে এক রিজার্ভ সেনা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। জবাবে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতের মাত্রা বেড়েছে। প্রায় প্রতিদিনই সীমান্তের দুই পাশ থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। প্রসঙ্গত, গাজা নিয়ন্ত্রণকারী হামাসের বর্তমান প্রধান ইয়াহিয়া সিনওয়ার। তাকে গাজা থেকে নিরাপদে বের হতে দেবে ইসরায়েল, এমনকি তার পরিবারের সদস্য। এবং এর বাইরে সিনওয়ার যদি কাউকে তার সফরসঙ্গী হিসেবে কাউকে নিতে চান, তাকেও ছাড় দেওয়া হবে। সেজন্য হামাসকে নতুন শর্ত দিল ইসরায়েল। শর্ত হল, এখনও হামাসের কবজায় যত ইসরায়েলি জিম্মি রয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে। এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের সরকারের জিম্মি এবং নিখোঁজ বিষয়ক কমিটির সমন্বয়ক গ্যাল হির্শ। সাক্ষাৎকারে গ্যাল হির্শ বলেন, আমরা হামাসের কবজায় থাকা আমাদের সব জিম্মিদের জীবিত অবস্থায় ফেরত পেতে চাই। তার বিনিময়ে যদি বর্তমান যুগের নব্য হিটলার এবং শীর্ষ সন্ত্রাসী ইয়াহিয়া সিনওয়ারকে গাজা নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে হয়, তাতে আমরা রাজি। এমনকি সিনওয়ারের পরিবারের সদস্য এবং পরিবারের বাইরে আরও কোনো ব্যক্তিকে যদি তিনি সফরসঙ্গী করতে চান, সেক্ষেত্রেও আমরা ছাড় দিতে প্রস্তুত। হির্শ আরও জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে সম্প্রতি হামাসকে এই প্রস্তাব দিয়েছে ইসরায়েলের সরকার, কিন্তু হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী কূটনীতিকদের একজন জানিয়েছেন, হামাস ইসরায়েলের এই প্রস্তাবে সাড়া দেয়নি, কারণ সিনওয়ার এই মুহূর্তে গাজা ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই এবং সিনওয়ার মনে করেন অন্য কোনো দেশ অপেক্ষা গাজা তার জন্য নিরাপদ। ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন শিক্ষাবর্ষ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গত সোমবার। তবে 11 মাস ধরে চলা ইসরায়েলি ভয়াবহ সামরিক আগ্রাসনের কারণে সব স্কুল বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার কোনো সুযোগ নেই গাজার শিক্ষার্থীদের। ইসরায়েল গাজার বাসিন্দাদের তাদের বাড়িঘর থেকে সরে যাওয়ার নতুন নতুন নির্দেশ দিয়ে যাচ্ছে। উম্মে জাকিরের ছেলে 15 বছর বয়সী মোয়াতাজের এখন 10ম শ্রেণীতে পড়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিধ্বস্ত গাজায় সে এখন বাস্তুহারা। দেইর আল বালাহের আশ্রয় শিবিরে ঠাঁই নিয়ে আছে সে। 5 সন্তানের এক জননী টেক্সট মেসেজে রয়টার্সকে বলেছেন, সাধারণত এই দিনটিতে আনন্দ করার কথা ছিল। শিশুরা নতুন পোশাকে চিকিৎসক ও প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, কিন্তু সেখানে আজ আমাদের শুধু একটাই চাওয়া, আর কোনো সন্তান হারানোর আগেই যেন যুদ্ধটা শেষ হয়। যে কোনো সমাজের মতো গাজার ভবিষ্যৎ হচ্ছে সেখানকার শিশুরা, কিন্তু গাজায় শিশুরাই যুদ্ধের লক্ষ্যবস্তু। এভাবে চলতে থাকলে তারা তাদের অধিকার পুরোপুরি হারিয়ে ফেলতে পারে। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবরে হামাস যোদ্ধারা ইসরায়েলি শহরে হামলা চালানোর পর গাজার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং 90% স্কুল একেবারে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় এখনও যেসব স্কুল ভবন কিছুটা অক্ষত আছে, সেগুলো বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে পরিণত করেছে জাতিসংঘ। সংস্থাটির যোগাযোগ পরিচালক জুলিয়েট তোমা রয়টার্সকে বলেন, শিশুরা যত বেশি সময় স্কুলের বাইরে থাকবে, তাদের শেখার ইচ্ছা তত কমে যাবে। শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিও বেড়ে যাবে। তারা বাল্যবিয়ে, শিশুশ্রম এবং সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগের মতো শোষণের শিকার হবে। ফলে শেষ পর্যন্ত
তারা একটি হারিয়ে যাওয়া প্রজন্মে পরিণত হওয়ার প্রবল ঝুঁকিতে পড়বে। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ও মধ্য গাজায় পোলিও টিকা অভিযান এ পর্যন্ত অর্ধেকেরও বেশি শিশুর কাছে পৌঁছেছে। প্রথম দফার 4 সপ্তাহ পর দ্বিতীয় দফার টিকা নিতে হবে। এই কর্মসূচির আওতায় 4.5 লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে জর্ডানের নির্বাচনে রেকর্ড আসন পেল ইসলামিক দল ইসলামিক অ্যাকশন ফ্রন্ট। গাজার ঘটনা নিয়ে প্রথম থেকেই সরব ছিল তারা। জর্ডানের পার্লামেন্টে সব মিলিয়ে 138টি আসন আছে। তার মধ্যে 31টি আসনে জয়লাভ করেছে ইসলামিক অ্যাকশন ফ্রন্ট। এই প্রথম পার্লামেন্টে এই পরিমাণ আসন পেল তারা। বিশেষজ্ঞদের বক্তব্য, গাজায় ইসরায়েল আক্রমণ চালানোর পর থেকে দেশজুড়ে আন্দোলনে নেমেছিল এই দল। তারই প্রভাব পড়েছে নির্বাচনের ফলাফলে। জর্ডানে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক মঞ্চ ইসলামিক অ্যাকশন ফ্রন্ট। উল্লেখ্য, জর্ডানের জনসংখ্যার একটি বড় অংশ ফিলিস্তিনি বংশোদ্ভূত। ফলে গাজা নিয়ে ইসলামিক অ্যাকশন ফ্রন্ট জর্ডানে আন্দোলন শুরু করার পর বহু মানুষ সরাসরি তাদের সমর্থন করতে শুরু করেন। রাজনৈতিকভাবে জর্ডান আমেরিকার বন্ধু। ইসরায়েলের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক আছে। তা সত্ত্বেও ইসলামিক অ্যাকশন ফ্রন্টের এই জয় গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতবাহী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু ফিলিস্তিনের পক্ষে নয়, সরাসরি স্বাধীনতাকামী হামাসের পক্ষ নিয়ে জর্ডানে আন্দোলন করেছে ইসলামিক অ্যাকশন ফ্রন্ট। জর্ডান রাজতন্ত্রের দেশ, রাজাই সেখানে শেষ কথা। কিন্তু 22 সালে সেখানে নির্বাচনের নতুন আইন পাশ করা হয়। সেই সময় পার্লামেন্টে 41টি আসন রাজনৈতিক দলগুলোর জন্য সংরক্ষণ করা হয়। মূলত পার্লামেন্টে উপজাতি অধ্যুষিত অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্যই এই সংস্কার করা হয়েছিল। জর্ডানের পার্লামেন্ট দেশের আইন নিয়ে আলোচনা করে, রাজাকে সে বিষয়ে প্রস্তাব দেয়, তবে সর্বোচ্চ নীতি নির্ধারণের অধিকারী রাজা। বিশেষজ্ঞদের বক্তব্য, এই পরিস্থিতিতে ইসলামিক দলের এই বিপুল জয় সার্বিকভাবে ইঙ্গিতপূর্ণ। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সব মিলিয়ে ভোট পড়েছিল 32%। অর্থাৎ বেশিরভাগ মানুষই ভোট দিতে যাননি। যারা গেছেন তাদের মধ্যে অনেকেই ইসলামিক পার্টিকে ভোট দিয়েছে। গুরুত্বপূর্ণ হল, এই 31 জন প্রতিনিধির মধ্যে 27 জন নারী। এদিকে আবারও উত্তেজনা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের জলসীমায় তৎপরতা বাড়াল যুক্তরাষ্ট্র। সেখানে একের পর এক সামরিক অ্যাসেটের উপস্থিতি বাড়াচ্ছে দেশটি। মধ্যপ্রাচ্যের জলসীমায় 2 সপ্তাহ আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠানোর পর এবার সেখানে পরমাণুচালিত সাবমেরিন মোতায়েন করা হয়েছে। ইউএসএস জর্জিয়ার মোতায়েন ওই অঞ্চলে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা ইউএসএস জর্জিয়ার মোতায়েনের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন। এর আগে ওই সাবমেরিন মোতায়েন নিয়ে খবর প্রকাশ করেছিল আল আরাবিয়া। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র সামরিক তৎপরতা বাড়িয়েছে। এরই অংশ হিসেবে এবার সেখানে পরমাণুচালিত সাবমেরিন পাঠাল যুক্তরাষ্ট্র। পেন্টাগন বলছে, তাদের এমন কৌশল খুব কার্যকর হয়েছে। মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক অ্যাসেট পাঠিয়ে ইরানের মনস্তাত্ত্বিক জায়গাটা দখল করে রেখেছে যুক্তরাষ্ট্র। মাত্র 2 সপ্তাহ আগেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে পাঠায় ওয়াশিংটন। ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকেও ওই অঞ্চলে উপস্থিতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন লয়েড অস্টিন। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্টকমে প্রায় 40,000 মার্কিন সেনা রয়েছে। এটি স্বাভাবিক সময়ের চেয়ে 10,000 বেশি বলে জানা গেছে। এছাড়াও ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম, ডেস্ট্রয়ার, অতিরিক্ত যুদ্ধবিমানসহ বিভিন্ন ধরনের সামরিক অ্যাসেটের মোতায়েনের মাধ্যমে ইসরায়েল এবং এই অঞ্চলের বিভিন্ন দেশে থাকা নিজেদের সেনাদের রক্ষায় সচেষ্ট হয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ভারতের মণিপুর রাজ্যে কারফিউয়ের চলাকালে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উত্তাল মণিপুরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যদিও রাজ্য জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তবে রাজ্যের রাজধানী ইম্ফল ছেড়ে আসামের গুয়াহাটিতে গেছেন গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য। এছাড়াও মণিপুরে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরে চলমান সহিংসতা প্রশমনে একের পর এক উদ্যোগ নিচ্ছে সরকার। সে হিসেবে প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দিয়েছে। এরপর ইন্টারনেট পরিষেবা বন্ধ, 3 জেলায় কারফিউ ঘোষণা করা হয়েছে। নতুনভাবে দেশের কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে মোতায়েন সিআরপিএফের ব্যাটালিয়নকে মণিপুরে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সাথে ঝাড়খণ্ডের লাতেহার থেকে ব্যাটালিয়নকেও সেখানে পাঠানো হচ্ছে। এর মধ্যে প্রথম ইউনিটের সদর দপ্তর হবে কাংভাই, আর দ্বিতীয় ইউনিটটি ইম্ফলের আশপাশে অবস্থান করবে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, কয়েকদিন আগে জম্মু কাশ্মীর ও উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা থেকেও আসাম রাইফেলসের 2টি ব্যাটালিয়ন মণিপুর পাঠানো হয়েছিল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিআরপিএফের নতুন এই 2টি ইউনিটের সব কোম্পানিকে মণিপুরের বিভিন্ন অংশে ঘাঁটি স্থাপনের নির্দেশ দিয়েছে। প্রত্যেক ইউনিটে 5 থেকে 6টি কোম্পানি রয়েছে। 2টি ব্যাটালিয়নে সিআরপিএফের প্রায় 2000 জওয়ান ও কর্মকর্তা রয়েছেন। এছাড়া গত বছরের সহিংসতার পর মণিপুর রাজ্যের বিভিন্ন এলাকায় আগে থেকেই সিআরপিএফের 16টি ব্যাটালিয়ন মোতায়েন রাখা হয়েছিল।